আমন্ত্রণের সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় ডিমের বাজারে সিন্ডিকেট ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষার চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTV স্টুডিওতে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন ডক্টর ABM খালেদুজ্জামান, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক গবেষণা মোহাম্মদ রেজা আহমেদ খান, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার এবং অনলাইনে যুক্ত আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনাউল হক বেগ। দর্শক, পোলট্রি খাতের অরাজকতা, অব্যবস্থাপনা, নৈরাজ্য এবং স্বেচ্ছাচারিতা ক্রমাগত যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গেল ঈদুল আজহার পরে লাফিয়ে লাফিয়ে বেড়ে ডিম বিক্রি হচ্ছে রেকর্ড দামে। প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 160 থেকে 170 টাকায়। হাল হিসেবে কিনলে প্রতি ডজন ডিমের দাম পড়ে 180 টাকা পর্যন্ত। ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীদের, আর পাইকারি ব্যবসায়ীরা নিজেদের নির্দোষ দাবি করে দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতা ও কর্পোরেট উৎপাদকদের দিকে। অন্যদিকে ক্ষুদ্র খামারিদের অভিযোগ, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আগ্রাসন ও কৌশলের কাছে হেরে গত কয়েক বছরে প্রায় অর্ধেক ছোট ও মাঝারি খামার বন্ধ হয়ে গেছে। 2020 সালে দেশে মোট পোলট্রি খামার ছিল 1,48,000। 2024 সালে এই সংখ্যা কমে ঠেকেছে 70 থেকে 80,000। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে দেশের পোলট্রি ফিড উৎপাদকরা বস্তা প্রতি ফিডের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিশ্ববাজারে যখন ফিড উৎপাদনে ব্যবহৃত উপকরণের দাম ব্যাপকভাবে কমেছে, তখনও নানান অজুহাতে আগের দামই ধরে রেখেছে কোম্পানিগুলো। অভিযোগ রয়েছে পোলট্রি ফিডে প্রতি কেজিতে অন্তত 20 টাকা এবং প্রতি বস্তায় 400 থেকে 500 টাকা বাড়তি মুনাফা করছে কোম্পানিগুলো। এতে বছরে পোলট্রি ফিড থেকেই কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে অন্তত 4,000 কোটি টাকা। ক্ষুদ্র খামারিরা বলছে, বর্তমানে ডিম উৎপাদনকারী মুরগির বাচ্চা প্রতি পিস তাদের কিনতে হচ্ছে 90 থেকে 110 টাকায়, যা এক বছর আগেও ছিল 25 থেকে 30 টাকা। সেই হিসেবে দাম বেড়েছে প্রায় 400%। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে 2013-14 অর্থ বছরে দেশে ডিমের উৎপাদন ছিল 1017 কোটি, যা এখন বেড়ে হয়েছে 2338 কোটি পিস। উৎপাদন দ্বিগুণ হলেও বাজারের অস্থিতিশীলতার কারণে সুফল পাচ্ছে না সাধারণ ভোক্তারা। সর্বশান্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা। এমন বাস্তবতায় সিন্ডিকেট এবং বাজারের অস্থিরতা দূর করে ভোক্তাদের স্বস্তি দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র খামারিদের সুরক্ষায় করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব সুমন হাওলাদার, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করব। ডিমের বাজার আবার অস্থির হয়ে উঠেছে, এর দায় কার? এর পিছনে দায়ী কারা? কি কারণে ডিমের বাজার অস্থিরতা হওয়ার জন্য আসলে প্রধানত দায় হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনায় ত্রুটি থাকা, যার কারণে এই সুযোগটা নিচ্ছে যারা বড় বড় ডিম ব্যবসায়ী আছে, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যারা খামার থেকে ডিম সংগ্রহ করেন, খামারে ডিম উৎপাদন করে কিন্তু তিনি দাম নির্ধারণ করতে পারেন না। তার নির্ভর করতে হয় ঢাকা কেন্দ্রিক একটা ডিম সমিতি এবং সারা বাংলাদেশের যে ডিম সমিতিগুলো আছে তারা এই ডিমের দামটাকে নির্ধারণ করে থাকেন। খামার থেকে তারা প্রথমে ডিমটা নিয়ে আসেন, এরপরে ঢাকা কেন্দ্রিক দোকানগুলোয় তারা ডিমগুলো সাপ্লাই করেন, এরপরে সকালবেলা তিনি দামটা নির্ধারণ করেন। অতএব খামারে ডিম উৎপাদন করলো তার 10 টাকা 29 পয়সা উৎপাদন খরচ, সে প্রফিট করবে। কিন্তু কিছু কিছু সময় ডিমটা 12 টাকার বেশিও দেওয়া হয় খামারিকে, আবার কিছু কিছু সময় 60 টাকায় নামিয়ে নিয়ে আসা হয়। যার কারণ হচ্ছে তিনি প্রায় সময়ই উৎপাদন খরচের বিপরীতে বিক্রি করতে হয় আমাদের, যার কারণে আমাদের খামারগুলো লস করে খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা মুরগির বাচ্চার উৎপাদন খরচ বর্তমানেও 28 থেকে 30 টাকা, কিন্তু এই বাচ্চাটাই 90 থেকে 110 টাকা, কখনো কখনো 130 টাকায় কিনতে হচ্ছে। এই জায়গাগুলো আমাদের কাকে অ্যাড্রেস করা দরকার। এবং একটা ডিম উৎপাদন এটাও কৃষি পণ্য, কৃষকের পণ্য, এটাও তিনি 30% প্রফিট করতে পারবেন। তার মানে একটা ডিম যদি 10 টাকা 29 পয়সা উৎপাদন খরচ হয়, তবে ডিমটা কিন্তু 13 টাকা 29 পয়সা পর্যন্ত চলে যায় 30%-এ। কিন্তু আমরা সেখানে 5%-ও যদি হয় আমাদের, আমরা সেটাই খুশি। কারণ হলো এই যে আমরা কখনোই প্রফিট করতে পারি না, আমরা সিন্ডিকেটে বন্দি। কখনো ডিমের দাম কমিয়ে তারা কোল্ড স্টোরেজ করতেছে ডিম ব্যবসায়ীরা, আবার আমাদের ডিমটা তারা যখন তারা কম দামে কিনে কোল্ড স্টোরেজে রেখে পরে বেশি দামে আবার দামটা বাড়াচ্ছে তখন যখন তার হাতে ডিমটা থাকতেছে। এবং শুধু যদি 7 দিন থেকে 1 সপ্তাহ রাখতে 10 দিন রাখতে চান ডিমটা গোডাউনে বা দোকানে রাখেন, যদি 10 দিনের বেশি রাখতে চান তখন কোল্ড স্টোরেজ করেন। এর মানে হচ্ছে যদি ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে ডিম না রাখতে পারে, হ্যাঁ কোল্ড স্টোরেজে রাখার প্রয়োজন আছে, সেটা খামারি পর্যায়ে রাখতে হবে।
কিন্তু ডিম ব্যবসায়ীর যদি সুযোগ থাকে কোল্ড স্টোরেজে রাখার, আর বাজারটাও তার হাতে নির্ধারিত হয়, খামারি উৎপাদন করে, সেই ইচ্ছা মতো দামটা কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে, এবং এটাই হচ্ছে সবসময়। কিন্তু যখনই দামটা বাড়ে তখনই কিন্তু আলোচনায় আসে, কিন্তু দামটা কমে গেলে তখন উৎপাদকের কথা। ধন্যবাদ আপনার কাছে। আমি পরে আবার আসবো। জনাব রেজা আহমেদ খান, বাজারে কেন ডিম অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে এখন? এই যে অস্বাভাবিকভাবে মাঝে মাঝে বিক্রি করে, সেই সমস্যাগুলো কি আপনারা কখনো চিহ্নিত করতে পেরেছেন? ডিমের উৎপাদন খরচ কত, আর কত টাকা খুচরা বাজারে বিক্রি হওয়া উচিত কিংবা কথা, সেটাও কি আপনারা ঠিক করতে পেরেছেন? প্রথম কথা হচ্ছে যে এই যে বাজারে দাম নির্ধারণ করা বা উৎপাদন খরচ নির্ধারণ করা, আমরা সবাই জানি যে অনেকগুলো ফ্যাক্টর আসলে এখানে জড়িত থাকবে, খুবই স্বাভাবিক। এই ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করার জন্য আপনারা জানেন যে আমাদের আইনের নির্ধারণ করা হচ্ছে, যেটা সুমন সাহেব বললেন ইতিমধ্যেই, যে কতটুকু কোন পর্যায়ে সর্বোচ্চ প্রফিট করতে পারবে সেটা আইনে কিছু বলে দেওয়া আছে, কিন্তু সেটা কিন্তু সর্বোচ্চ হার। এটার মানে এটা না যে আমরা সবসময় সেই হারটাকেই নেব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে পয়েন্টটা আসে এখানে, সেটা হচ্ছে যে যে স্তরগুলো অতিক্রম করছে একটা ডিম, আমরা যদি সাপ্লাই চেনটার দিকে তাকাই, আমাদের কিছু কিছু পণ্যে এই সাপ্লাই চেনটা অনেক ক্ষেত্রেই একটু দীর্ঘ। যত বেশি হাত বদল হবে, খুব স্বাভাবিকভাবেই প্রতিটা জায়গাতেই সেই খরচ এবং তাদের মার্জিন, প্রত্যেকটা স্টেজে যে মার্জিনগুলো যদি অ্যাডাপ্ট করতে থাকেন, তাহলে অবশ্যই একটা চরম পার্থক্য তৈরি হয় উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে এসে। ইদানিং যে বাজারে হঠাৎ করে যে দামটা বেড়েছে, সেখানে আসলে আরও কিছু ফ্যাক্টর আমাদেরকে একটু কনসিডার করতে হবে। সেটা হচ্ছে যে হিট ওয়েভ গেছে, আমরা জানি দেশে একটা ভালো হিট ওয়েভ গেছে, উৎপাদন কিন্তু তখন একটু কমে যায় এই হিট ওয়েভের কারণে। তো উৎপাদনের সংখ্যা যদি আমার কমে যায়, তাহলে অটোমেটিক্যালি সেটা কষ্টের উপরে যে এফেক্টটা পড়ছে। তার মানে অবশ্যই এটাই বলা যাবে না যে যে পরিমাণ বেড়েছে সেটাকে যৌক্তিক পর্যায়ে আমার মনে হয় না সেটা বলার কোনো সুযোগ আছে। কাজেই সেখানে অবশ্যই সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই জায়গাটার জন্য আমরা বাজার মনিটরিং বা এই যে কার্যক্রমগুলো আগের থেকে অনেক বৃদ্ধি করা হয়েছে, সেই কার্যক্রমগুলো তো চলমান আছেই। তবে আলটিমেটলি বাজার ব্যবস্থাপনার মধ্যে যে কিছু কিছু পয়েন্টে মনিটরিং বা তদারকির কাজগুলো আরও বৃদ্ধি করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সামনের দিকে আশা করছি যে এই বিষয়গুলো আরও স্থিতিশীল পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমি একটু প্রশ্ন যুক্ত করতে চাই এর সাথে। স্যার, একটা ডিম এখন তো অতিরিক্ত দাম বাজারে দেখা যাচ্ছে, কিন্তু একটা ডিম যদি 10 টাকা 29 পয়সা আমার খামারির উৎপাদন খরচ হয়, এটার সাথে যদি 11 টাকা বিক্রি করে একজন খামারি, এবং স্থানীয় আড়তদার 10 পয়সা প্রফিট করবে, শহরের আড়তদার 40 পয়সা, তার কেরিং ভাঙা লাভ সব সহকারে, এবং ভ্যান গাড়ি ব্যবসায়ী যিনি আড়ত থেকে দোকানে দোকানে দিচ্ছেন উনি 35 পয়সা প্রফিট করবেন, এবং যিনি খুচরা বিক্রি করতেছেন উনি 65 পয়সা প্রফিট করবেন। তাহলেও কিন্তু এত ভাগ হলেও, এত ভাগ হওয়ার পরেও আপনার 12 টাকা 50 পয়সা এটার দাম, তার বেশি হওয়ার কথা না। কিন্তু এখানে নিশ্চয়ই কেউ কাজ করতেছে। প্রতিদিন যেমন খামারের ডিমের দাম নির্ধারণ করতে পারে না, যার কারণে উনি চাইলেই প্রতিদিন দাম কমাচ্ছে, আবার প্রতিদিন দাম বাড়াচ্ছে। দেখেন আপনি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাইলো 26 তারিখে, 26 তারিখ দাম কমলো, 27 তারিখ দাম কমলো, 28 তারিখ 29 তারিখ দাম কমলো। এই জিনিসটা কিন্তু অলরেডি পরিষ্কার যে এখানে যে একটি বড় সিন্ডিকেট আছে এবং তাদের দয়ার উপরেই উঠানামা করছে, তাদের ইচ্ছার উপরেই সবকিছু পরিচালিত হচ্ছে। আমি এই বিষয়টি নিয়ে যারা এবিএম খালিদুজ্জামান আপনার কাছে আসতে চাই। এই যে সিন্ডিকেট, এই যে ভোক্তা অধিকার বলছে বাজারে পোলট্রি পণ্য এবং ডিমের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব আপনাদের, তো কি উদ্যোগ আপনারা নিয়েছেন? এই যে সিন্ডিকেটের কথা শুনছি, এবং যে ভোক্তা অধিকার যখনই গিয়ে সেখানে গিয়ে হাত দিচ্ছে, সাথে সাথে দাম কমে যাচ্ছে, এটা প্রমাণটা আসলে কি করে সেটা তো আপনারাও দেখছেন। তাহলে আপনাদের হাতে যদি নিয়ন্ত্রণটা থাকে, তাহলে আপনারা কি করছেন? ধন্যবাদ আরটিপিকে এটা যুগোপযোগী আলোচনা অংশগ্রহণের জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তর প্রথমত প্রাইমারি প্রডিউসারদের সাথে কাজ করে, যারা খামারি তাদেরকে কারিগরি সহায়তা এবং প্রাণী স্বাস্থ্য সেবার জন্য কাজ করে। তো বিগত দশকে অ্যাকচুয়ালি পোলট্রি সেক্টরের যে গ্রোথটা ছিল সেটা সত্যি ঈর্ষণীয়। 3-4 বছর ধরে যেই পরিস্থিতিটা বা চ্যালেঞ্জটা ফেস করতেছে, সেটা হলো বাজারে পণ্যের মূল্য খুবই অস্থিতিশীল, ওঠানামা করে। তো ইতিমধ্যে আসলে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর যেটা এগিয়েছি, সেটা আমার কৃষি বিপণন অধিদপ্তরের সহকর্মী যেটা বললেন, আমরা একত্রিত হয়ে অন্তত পণ্যের দামটা, পণ্যের উৎপাদন খরচটা নির্ণয় করার চেষ্টা করছি, সবগুলো ফ্যাক্টরকে বিবেচনায় নিয়ে। ডিমের মূল্যের ব্যাপারে প্রথমে যে ডিক্লারেশনটা প্রাণী সম্পদ অধিদপ্তর দিয়েছিল, হ্যাঁ 10.5 টাকা উনিও বললেন, আমাদের প্রতিনিধিও বললেন যে 10 টাকা 29 পয়সা। এটার সাথে যদি প্রত্যেকটা ভ্যালু চেনের লভ্যাংশ ধরি, কখনোই এটা 11.5 থেকে 12 টাকার বেশি হওয়ার কথা না। মাঠ পর্যায়ে যারা
ডিলার্স, বিশেষ করে ফিডের ডিলার বা বাচ্চার ডিলার, তাদেরকে কিভাবে নিবন্ধনের আওতায় নিয়ে আসা যায়, এটা কিন্তু আমাদের আইনগত ভিত্তি আছে, আমাদের আইন আছে। তাদের প্রত্যেককে কিন্তু আমরা নিবন্ধনের জন্য ইতিমধ্যে মাঠ পর্যায়ে আমরা উদ্যোগ নিয়েছি, চিঠি দিয়েছি, বিভাগীয় পর্যায়ে আমাদের কার্যক্রম নেওয়া হয়েছে। অত অচিরেই আমরা বলতে পারবো আমার কতজন ফিডের ডিলার আছে, তারা কত দামে বিক্রি করতেছে। আমরা ইতিমধ্যে কিন্তু একদিনের বাচ্চার যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য আমরা একটা কৌশলপত্র কিন্তু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় পাশ করেছে। আমরা একটা একদিনের বাচ্চার কৌশলপত্র স্ট্র্যাটেজি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে যখন অ্যাকনোলেজ করে, আমরা ব্রয়লারের বাচ্চার মূল্য 53 টাকা এবং লেয়ারের বাচ্চার মূল্য 56 টাকা, 53 থেকে 56 এই ধরনের লভ্যাংশ ইয়াদের লভ্যাংশ মিলে সব মিলে আমরা কিন্তু বাচ্চার মূল্য নির্ধারণ করছি। এবং এই ব্যাপারে প্রাণী সম্পদ অধিদপ্তর সেটা কেন 110 টাকা বিক্রি? সেটা 110 টাকা বিক্রি, এটা তো আসছে যে বাজার ব্যবস্থার দুটি মাঠ পর্যায়ে যাতে প্রডিউসার যারা উৎপাদক কর্পোরেট তাদের বাচ্চার মূল্য, প্যাকেটের গায়ে বাচ্চার মূল্য, এমআরপি রেট সমস্ত কিছু ডিসক্লোজ করা কাজ, কিন্তু খামারিরা বেশি দামে কিনছে। তো ওই জায়গাটাতে স্টিল উই হ্যাভ বিন লার্নিং। এটা আপনি বোধহয় শুরুতেই বলতেছিলেন যে আসলে খুবই কমপ্লেক্স একটা মেকানিজম। আমার মনে হয় যে বাজারের নজরদারিটা আরও জোরালো আমাদের করতে হবে এবং করার জন্য কৌশল আমাদের বের করতে হবে। এটাই একমাত্র উপায় বাজারে যে দামটা ভেরি করতেছে সেই বিষয়টাকে প্রোটেক্ট করা। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনাউল হক বেগ, বাংলাদেশের পোলট্রি পণ্যের উৎপাদন ব্যয় অনেক বেশি, এর কারণ কি? অনেক বেশি, কতখানি যৌক্তিক কারণ এটা? বাংলাদেশে বাংলাদেশে পোলট্রি উৎপাদনে মূলত সবচেয়ে বেশি ভূমিকা রাখে খাদ্য। ন্যাচারালি নরমালি আমরা 80-90 দশকে আমরা দেখেছি 70% উপরে খাদ্য উৎপাদন খরচের 70% হয় খাদ্য খরচ, কিন্তু বর্তমানে এটা 80-র উপরে। টোটাল যা কষ্ট হবে তার 80% উপরে খাদ্য খরচ। তো খাদ্য খরচের কারণেই মূলত টোটাল চেইনটা এটা বৃদ্ধির দিকে যায় প্রতিটা আইটেমে। তো এই বিশেষ করে এই মূলত দুইটা, ভুট্টা এবং সয়াবিন, আপনি জানেন যে এই দুইটা আমাদের দেশে যে পরিমাণ ভুট্টা হয় তাতে হয় না। ভুট্টা আবার আমাদের মানুষের খাবার হিসেবেও অনেক ব্যবহার হয় বেকারি আইটেমে। তারপরেও আমাদের ভুট্টা অনেক হিউজ ইম্পোর্ট করতে হয়। আবার সয়াবিনও আমাদের সয়াবিন মিল ইম্পোর্ট করতে হয়। সরকার বর্তমানে যতটুকু আমার নলেজে আছে যে আমাদের ভুট্টা এবং সয়াবিনের আমদানি শুল্ক কিন্তু নাই, শুধুমাত্র 5% অ্যাডভান্স ট্যাক্স এই ধরনের একটা কি আছে। তো এই খাদ্যের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে হাত দিতে হবে আমাদের। তো আমি একটু ডিমের মূল্যের ব্যাপারে আমি একটু বলতে চাই যে একটা খামার পর্যায়ে একটা মার্জিনাল খামারিদের একটা ডিমের উৎপাদন খরচ 11 টাকা। তো আমি যদি 20% এটাকে লাভ ধরি, সেটার দাম হবে 13 টাকা ফার্ম গেট পর্যায়ে। 13 টাকার সাথে তাহলে যোগ হবে এই হোলসেলার, তারপরে রিটেইলার। তাহলে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ধরেন বাংলাদেশে একটা আলু, পটল, কাঁচকলা যদি 10-12 টাকায় বিক্রি হয়, তো এটা যেহেতু একটা সুপার ফুড, এটা একটা প্রোটিন খাবার, এটা বিশ্বের সেরা খাবার, ডিম, মাংস, দুধ। তো আমার যে সচেতন কনজিউমার, আমি ওই সেন্সে বলতেছি, আমাকে মানসিকভাবে বিশ্ব প্রেক্ষাপটের সাথে যে 10 বছর আগে আমি কত টাকা ডিম, দুধ, মাংস খেলাম, এটাকেও মনে হয় আমার পারিবারিক অ্যাডজাস্ট করতে হবে। এটা যেহেতু একটা পুষ্টিকর খাবার, এতদিন আমরা কম দামে খেয়েছি, এটা একদম দরিদ্রের জন্য হইতে হাই সোসাইটি থেকে আমাদের একদম ভ্যান চালক পর্যন্ত। এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই ডিমটা কিন্তু দেশের দরিদ্র শ্রেণীর প্রোটিনের একমাত্র উৎস, যেটা অন্তত তারা খেতে পারে। তো এটাকে অন্য কোনো সাথে মেলানো যাবে না, খেতে পারে। জি জি, তবে না মিলেই তো হবে, না হলে তো আপনার খামার সময় বন্ধ হয়ে যাচ্ছে। আপনার ধরেন আমি কি করবো, কি আমি খাবো না, বা এটা নেগেটিভ প্রচারণা হইলে খামার সমূহ বন্ধ হয়ে যাবে। বন্ধ হইলে এখানে সরকারের অন্য কোনো সাপোর্ট দেওয়া যায়, আরো বেড়ে যাবে। আমরা আপনার কাছে পরে আবার আসবো। জনাব সুমন হাওলাদার, খামারিদের কেউ কেউ বলছেন ডিম উৎপাদনকারী মুরগির বাচ্চার দাম গত 1 বছরে 4 গুণ বেড়েছে। ফিড বিক্রি করে কোম্পানিগুলো বাড়তি মুনাফা করেছে প্রায় 4,000 কোটি টাকা। এই অভিযোগটা আসলে কতখানি সত্য আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, টাইম ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি ডিমের বাজারে সিন্ডিকেট ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষার চ্যালেঞ্জ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব সুমনা হাওলাদার, খামারিদের কেউ কেউ বলছেন ডিম উৎপাদনকারী মুরগির বাচ্চার দাম গত 1 বছরে 4 গুণ বেড়েছে। ফিড বিক্রি করে কোম্পানিগুলো বাড়তি মুনাফা করেছে প্রায় 4,000 কোটি টাকা। এই অভিযোগ কতখানি সত্য এবং এই সংকটগুলোর সমাধানের উপায় কি? জি, অবশ্যই সমাধান আছে, সেটা হলো সরকারকে হস্তক্ষেপ করতে হবে। যে এখানে যদি সঠিক তদারকি হতো, যেমন আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে অনেক গবেষক আছে, অনেক ডক্টরেট আছেন যারা এটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু একজন কর্পোরেট গ্রুপ থেকে একটি মুরগির বাচ্চার উৎপাদন খরচ দেখালেন তারা ব্রয়লার বাচ্চা 43 টাকা, এটা আগের চ্যাপ্টার, এবং এখানে তারা অতিরিক্ত দেখালেন প্রায় 13 টাকার মতো, 13 থেকে 14 টাকা, কিন্তু এইটাই তারা মেনে নিল, এইটাকে দেখা উচিত। এবং একটি বাচ্চার উৎপাদন খরচ আমরা যেটা বের করছি যে একটা ডিম আপনি এখানে হ্যাচারির খরচ, লেবার খরচ, ফার্ম সাপ্লাই সব কিছু দেখাইতে পারবেন না। এখানে দেখাইতে হবে একটা হ্যাচিং ডিমের দাম কত এবং 100 ডিমে কত % বাচ্চা আসে। 100 ডিমে আমরা 20% বাদ দিয়ে দিছি, 80% ধরছি, সেখানে একটা বাচ্চার দাম 26 টাকা। কিন্তু এই বাচ্চাটা কিভাবে প্রাণী সম্পদ নির্ধারণ করে দিল 53 থেকে 57 টাকা। হ্যাঁ, আপনার সাথে কিন্তু উনি দ্বিমত করছেন। হ্যাঁ, এখানেই তো মানে আসলে উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে। আর পোলট্রি ফিড যেটা বলা হচ্ছে, যে পোলট্রি ফিড উৎপাদনে আমার কাছে সেই উৎপাদন খরচটাও আছে ফিডের, যে এরা উৎপাদন খরচ দেখাচ্ছেন পোলট্রি ফিডের 72 টাকা তারা উৎপাদন খরচ, মানে বিক্রয় একেবারে এই পর্যন্ত দেখাচ্ছেন 3600 টাকা বস্তা, 50 কেজির বস্তা। কিন্তু এখানে কমসে কম 15 থেকে 20 টাকা ফিট উৎপাদন খরচে তারা বেশি নিচ্ছেন, কিন্তু আমরা সেখানে অনলি 10 টাকা বেশি ধরছি। সেক্ষেত্রে 10 টাকা যদি ধরা হয় 61 টাকা যৌক্তিক দাম, কিন্তু আমরা দেশে 80 লক্ষ টন ফিড উৎপাদন হয়, আমার 80 লক্ষ টনে 4000 কোটি টাকা হয়। তো এখানে আমাদের কাজ করা উচিত, কিন্তু যেভাবে ডিম নিয়ে কাজ করা হয়, যেভাবে ব্রয়লার মুরগি নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে আমরা তো ছোটো ছোটো, আপনি একটা চিন্তা করেন যে আমরা 1,60,000 খামার থেকে মাত্র 70 থেকে 80,000 খামার আছি, কিন্তু একটা কোম্পানি কিন্তু 1টা থেকে 3টা 4টা 5টা হয়ে গেছে, এখানে হস্তক্ষেপ করে নাই। তো এটা নিয়ে আসলে মূলত বড় বড় কর্পোরেট গ্রুপের দিকে সরকারের নজর দিতে হবে, যে ডিমের উৎপাদন খরচ কমাতে হবে। এর জন্য আসলে সরকার যদি ফিড এবং মুরগির বাচ্চার দিকে নজর দিতে পারে, একটা ডিম 10 টাকার নিচে আনা সম্ভব খুচরা পর্যায়ে, সেক্ষেত্রে উৎপাদন খরচ কমাতে হবে আমাদের। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হক বেগ, আপনি একটু দ্বিমত করছিলেন, আপনি যদি আপনার বক্তব্যটি রাখেন। বিশেষ করে বাচ্চার দাম আমি বলছি আর কি, যে ডিএলএস কর্তৃক যে দামটা নির্ধারণ করা হয়েছে সেটা এই এক্সিকিউশন হচ্ছে না খামারি পর্যায়ে গিয়ে, ডিলার পর্যায়ে গিয়ে। তো এটার জন্য ডিএলএস দায়ী না, এটার জন্য সংশ্লিষ্ট অথরিটি কর্তৃপক্ষ যারা আছেন মোবাইল কোর্টের মাধ্যমে তারা এটা, আমি বলছিলাম এটা ডেভেলপ করা দরকার। তো বাচ্চার দাম যেটা এই বাংলাদেশে 3 হইতে 4 মাস কমও থাকে 12 মাসের মধ্যে। স্যার এখন আর থাকে না, স্যার আমাদের দেখতে আগে থাকতো একটা সময়, এটা কিন্তু কমও থাকে। তো যে বিষয়টা আমি বলতেছিলাম যে দামের ব্যাপারে, আপনি যেটা বলতেছিলেন যে প্রোটিন, একটা গরিবের প্রোটিন, এই ডিম, ব্রয়লার এগুলা, হ্যাঁ এটা আমরাও স্বীকার করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই বাজার বৃদ্ধি নিয়ে চুলছেরা বিশ্লেষণ না করে, যে আমি বলছি যে একটা ডিম উনি বলতেছে খামার পর্যায়ে 10.5 টাকা, সুমন হাওলাদার এটা রং, এটা 11 টাকা হবে, কারণ ওনারা যে খামারি পর্যায়ে যে দরিদ্র কৃষকরা, প্রান্তিক খামারিরা, তারা অর্থনীতি বুঝে না, তারা ওই যে কস্ট অ্যানালাইসিস করতে জানে না। আমরা অনেকগুলা বিভিন্ন ইউনিভার্সিটির আমরা একসাথে বসে দেখেছি, 1000 মুরগির হিসেব করেছি, একটা ডিমের প্রান্তিক পর্যায়ে 11 টাকা আর কর্পোরেট পর্যায়ে 10 টাকা খরচ, উৎপাদন খরচ। স্যার আমরা তো কমটাই পাচ্ছি না, আমরা তো মানে জাস্ট মেনে নিচ্ছি, আমরা তো কমটাই পাচ্ছি না। শুনেন, উনি যেটা বলতেছিলেন যে সব তারা কিনে নিয়ে কোল্ড স্টোরেজ করে, না না, এটা তথ্যটা কতটুকু সত্য আমার মনে এটা ভেবে দেখা দরকার। স্যার কোল্ড স্টোরেজ থেকে ডিম উদ্ধার হয়েছে স্যার, দেখছেন নাকি? এগুলো কিন্তু সমস্ত ডিম ব্যবসায়ী, এটা কিন্তু স্যার কোন খামারি ডিম কোল্ড স্টোরেজ করে না। দাম বাড়ায় তাহলে তো মার্জিনালের লাভ হবে, না না না, 80% ডিম উৎপাদন করে। না না, সেটা আপনি যেভাবে সরলভাবে বলছেন, ব্যাপারটা তো সরলভাবে নয়। আপনি কোল্ড স্টোরেজে ডিম রাইখা আপনি ব্ল্যাকমেইল করবেন, আপনি ডিম ছাড়বেন না, বাজারে দাম উঠাবেন, তারপর ডিম ছাড়বেন। আপনি চাচ্ছেন যে ডিম থাকুক কোল্ড স্টোরেজে, আমরাও চাই কোল্ড স্টোরেজে ডিম বাঁচবে, কোল্ড স্টোরেজে রাখলে। কিন্তু স্যার আমি তো বাজারে ভারসাম্য রাখবেন। তো ডিম ব্যবসা যারা করে স্যার,
এরা সিজন দুইটা, একটা হলো রমজান, একটা হলো আপনার শীত, এই দুইটাকে কেন্দ্র করে তারা একটা ব্যবসা গড়ে তুলছেন। যে এই সিজনের কথা বলি, সরকার থেকে বলছে কেউ ডিম কোল্ড স্টোরেজ করতে পারবে না, কিন্তু আমার কাছে হিউজ পরিমাণে ফোন আসছে, একটু ব্যবস্থা করে দেন, আমরা ডিম কোল্ড স্টোরেজে রাখবো এবং আমরা আশায় থাকি এই সিজনটায় যে আমরা 2 টাকা ইনকাম করব। এজন্য চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ী আমাকে বলছে 40 লক্ষ ডিম রাখবে সে কোল্ড স্টোরেজে। এবং স্যার এটা হলো এই কোল্ড স্টোরেজে ব্যবসায় ডিম রাখার সুবিধাটা থাকায় কি হয়, চাহিদা অনুপাতে বাজারে যদি ডিমের দাম 1 টাকা কমে, সে 3 টাকা কমিয়ে রাখতেছে, কারণ পার ডিমে 20 পয়সা খরচ, তার 5 মাস রাখতে পারবে সে 3 টাকা পাচ্ছে। এবং আমি নিজে প্রুফ যে তারা আমার সাথে বলতেছে আমার অফিসে এসে যে আমরা সারা বছরের একটু অপেক্ষায় থাকি যে একটু প্রফিট করব। স্যার এখানে আপনি যেটা বলছেন স্যার এটার সাথে আমরাও একমত, এবং সরকারও বলছে সারা দেশে কোল্ড স্টোরেজ করবে। আমরা বলতে চাচ্ছি খামারই কোল্ড স্টোরেজ করবে, কিন্তু কোনো ব্যবসায়ী কোল্ড স্টোরেজ করতে পারে না। ব্যবসায়ী কোল্ড স্টোরেজ করে এবং দাম নির্ধারণটা তার হাতে, যার কারণে খামারি মার খাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে 1 টাকা চাহিদার তুলনায় কমলে সে 3 টাকা কমিয়ে ডিমটা কোল্ড স্টোরেজ করতেছে। স্যার আমি এটা বলতে চাচ্ছি স্যার, আপনার সাথে আমিও একমত যে আমরা যাতে ডিম কোল্ড স্টোরেজ করতে পারি, যাতে খামারি লস গুনতে না হয়। জি ধন্যবাদ আপনাদেরকে জনাব রেজা আহমেদ খান। আপনারা ডিমের দাম বেঁধে দিচ্ছেন, কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে কিনা সেটা কি আপনারা খবর রাখছেন? সেটা তদারকির দায়িত্বটা আসলে কার? আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া রয়েছে? ধন্যবাদ। তদারকি তো অবশ্যই একটা দায়িত্ব থাকে এবং সেটা আমরা করছিও। শুধু আমরা না, আরও সরকারি সংস্থা আছে এখানে। আমরাই কিন্তু এই যৌক্তিক মূল্য বেঁধে দেওয়ার বিষয়টা প্রথম প্রচলন করেছি। জি, ঠিক আছে। দেশে কিন্তু আগে এ ধরনের কোনো আইনগত ভিত্তিও ছিল না, কোনো কিছুই ছিল না। বাণিজ্য মন্ত্রণালয় একটাই করতো, কিন্তু কথা হচ্ছে কি আমরা কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা ওপেন মার্কেট ইকোনমিতে বসবাস করি। WTOর রুলিংস আছে, বেশ কিছু নিয়ম কানুন আছে। আমরা চাইলেই কিন্তু এখন আমরা বেঁধে দিচ্ছি দাম, কিন্তু এখন আমাদের সেই আইনগত ভিত্তিটা আছে বলে বেঁধে দিতে পারছি। এটা কিন্তু এর আগে ছিল না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে সেটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সমস্যাগুলো আমাদের দেশে বিরাজমান, আপনারা এই সবার আলোচনাতে কিন্তু একটা জিনিস বারবার বের হয়ে আসছিল, সেটা হচ্ছে যে আমাদের ধাপগুলো কতগুলো। একটা জিনিস প্রোডাকশন করা এবং ভোক্তার কাছে পৌঁছানো, মাঝখানে কতগুলো ধাপ আসলে পার হচ্ছে। একটা আধুনিক বিশ্বের আধুনিক যে বিপণন ব্যবস্থা যদি হয়, সেখানে এই ধাপগুলো অবশ্যই খুব কম হবে। আমার প্রোডাকশন থেকে, যেটা আমরা সাধারণত বলে থাকি যে ফ্রম ফার্ম টু ফর্ক, যে ইয়েগুলোতে এখন চলছে, তো সেই জায়গাটাতে আমাদের দেশের সার্বিক যে বাজার ব্যবস্থা বা বিপণন ব্যবস্থা, সেটা একদিনে সেদিকে আমরা চলে যেতে পারবো সেটা আমরা আশা করছি না, কিন্তু সেই জায়গাটাতে আমাদের কিন্তু ভূমিকা রাখছি। কী ধরনের রাখছি আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি অলরেডি খামারিদের জন্য, চাষিদের জন্য। আপনারা কিন্তু প্রান্তিক খামারি হোক বা যেই হোক, কর্পোরেট বডি হোক বা যেই হোক, সে কিন্তু আমাদের সবাই খামারি যেহেতু, এবং দিনের শেষে আমরা সবাই ভোক্তা, এতেও কোনো সন্দেহ নেই। তো ওই প্ল্যাটফর্মে কিন্তু এই যে সাপ্লাই চেনের যে ডিসরাপশনগুলো, সেগুলো কমিয়ে আনার জন্য কিন্তু এটা আমরা করেছি। অবশ্যই আমরা আমাদের দুর্বলতা আছে। আমাদের যেমন যদি কেউ বলতে পারে যে আমাদের এই বাজার, ধরা যাক এই দেশে কিন্তু বাজার আছে ধরা যাক 13,000-এর মতো, আমাদের একটা রাফ হিসাবে বলি যে কৃষি পণ্যের কেনা বেচা হয়, এরকম প্রায় 13,000-এর উপরে বাজার আছে। তাহলে 13,000 বাজার প্রতিদিন মনিটর করা, তার জন্য কী ধরনের লোকবল বা কী ধরনের অর্গান দরকার, সেই ক্যাপাসিটি কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরের এখনও তৈরি হয়নি। সেটা তৈরি হচ্ছে এবং সরকারের কিন্তু এইদিকে নজর আছে বলেই এই জায়গাগুলোতে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু চেঞ্জ আসছে। একজন ক্ষুদ্র যে বিক্রেতা, যে মোবাইল ভ্যান নিয়ে বিক্রি করতে যাচ্ছে, তার তো দিনের শেষে তার যে পণ্য সে যতটুকু বিক্রি করছে সেটা বিক্রি করে তার আবার সংসার চলতে হবে। কাজে তার যে মার্জিন লেভেলটা আর অন্য একজন বিক্রেতার যে মার্জিন লেভেল সমান হবে না, এটাই খুব স্বাভাবিক। আবার ঠিক একই সাথে ভোক্তাও কিন্তু একটা কনভেনিয়েন্স পাচ্ছে, সে কিন্তু বাজারে না যে ডিমটা সে দোরগোড়া থেকে কিনতে পাচ্ছে। কাজেই এই আমার মনে হয় স্যার যখন মাঝখানে কথাটা বলছিলেন, আমি কিছুটা এগ্রি করি স্যারের সাথে একটা পর্যায়ে, যে ভোক্তাকে অবশ্যই আমরা কম দামে খাওয়াতে চাই, এটা একটা আমাদের কমন টেন্ডেন্সি যে আমরা অবশ্যই দাম কমে পেতে চাই। আমরা সবাই ভোক্তা, আমরা সবাই কম দামে পেলেই তো খুশি থাকবে, এটাই স্বাভাবিক। একই সাথে আমার প্রান্তিক যে উৎপাদক, তাকেও তো দামটা পেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে খুব একটা মানে কন্ট্রাডিক্টরি, কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ ওখানে যদি আমি বেশি দিই, তাহলে অটোমেটিক আমি ভোক্তা, আমাকেও একটু বেশি দিতে হবে, এটা আমাকে বুঝে নিতে হবে। ধন্যবাদ ডক্টর এবিএম খালেদুজ্জামান। আপনাদের হিসাবে গত 10 বছরে ডিমের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে, কিন্তু উৎপাদন ব্যয় বেশি হয়, তার সুফল আসলে ভোক্তারা পাচ্ছে না। তো উৎপাদন ব্যয় কমিয়ে আনতে আপনাদের কি ধরনের উদ্যোগ রয়েছে?
ডিম বলেন আর মুরগির বাচ্চা বলেন উৎপাদন ব্যয় কমার জন্য একটা তো আমাদের শ্রদ্ধেয় স্যার বললেনই যে খাদ্য খরচটাই একটা বড় খরচ আর কি। ফিডের ক্ষেত্রে যেটা হয়েছে সরকার আপনি জানেন যে আমাদের এনবিআর এর এসিআরওর মাধ্যমে আমরা পশু খাদ্য উপকরণ যেগুলো মেজর খাদ্য উপকরণ ভুট্টা সয়াবিন মিল তার উপরে কিন্তু সরকার সব ধরনের ট্যাক্স অফার দিয়ে যাচ্ছে, অফকোর্স দিচ্ছে। আমরা আরও কিছু উদ্যোগ কিন্তু গ্রহণ করতেছি, পার্টিকুলারলি সয়াবিন মিলটা নিয়ে। সয়াবিন মিলের উপরে স্টিল 5% এআইটি আছে, ভুট্টার উপরে কোনো প্রকার ট্যাক্স নাই, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, টোটাল ট্যাক্স ইন্ডিকেটর যেগুলো আছে টোটালি জিরো ভুট্টার উপরে। সয়াবিন মিলের উপরে যেটা আছে এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়ের সুপারিশ আছে। আরেকটা বিষয়, বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে সয়াবিন মিল কিন্তু 25% ফিড ফর্মুলেশনে 25 to 28% থাকে, কিন্তু ইন রিলেশন টু কস্ট এটা কিন্তু 50% কস্ট ক্যারি করে খাদ্য। যদিও এটা 25% কিন্তু এটা প্রোটিন সোর্স, প্ল্যান্ট প্রোটিন সোর্স, ইন টোটাল কস্ট ভ্যালুতে গেলে পার ইউনিট কস্টে গেলে এটা 50% কন্ট্রিবিউট করে। তো সেই কারণে আমরা সয়াবিন মিলের ব্যাপারে কনসাস। আপনি অনেক আলোচনা করেছেন যে খাদ্যের মধ্যে অনেক রকমের অ্যাডাল্টারেন্স থাকে, সবগুলো বিষয়ে আমরা ফুড সেফটি অ্যাক্ট 2013 এবং আমরা প্রিন্সিপাল স্টেক হোল্ডার আমাদের মৎস্য খাদ্য আমরা আইন করি, জরিমানা করি। অবশ্যই এই কার্যক্রমটা প্রান্তিক পর্যায়ে আরও বৃদ্ধি করতে হবে, যে আমাদের খাদ্য মূল্যটা যাতে এই ফার্দার ইনক্রিজ না করে এবং এটাকে উৎপাদন খরচের কাছাকাছি। আর উৎপাদন খরচটাকে আরও কমানোর জন্য আমরা অল্টারনেটিভ ফিড ইনগ্রেডিয়েন্ট, আমরা কি শুধু সয়াবিন মিলের উপরে ভরসা করে থাকবো? এইটার প্রোডাকশানটা যেমন বাড়াতে হবে, আমরা আবার অল্টারনেটিভ সোর্স আছে আপনার এই যে ডিস্টিলারি ড্রাইড গ্রেন সলিউবলস যেগুলো আদার প্ল্যান্ট প্রোটিনস আছে, র্যাপসিড মিল আছে আমাদের নেবারিং কান্ট্রি থেকে, কিভাবে কম খরচে এগুলি ইম্পোর্ট করে সয়াবিন মিলের বিকল্পও আমাদের মাথায় রাখতে হবে। এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি আর কি প্রাণী সম্পদ অধিদপ্তর, সো দ্যাট দ্য আলটিমেটলি প্রোডাকশন কস্ট উইল বি রিডিউসড। ইট ইজ ভেরি ট্রু যে বিপণন ব্যবস্থাটা ভেরি কমপ্লেক্স। আমরাও স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট, অ্যান্ড আমরা যদি গোখাদ্য চাষ বাড়াইতে না পারি, এমনি তো আমাদের গ্রাজিং ল্যান্ড নাই, আমাদের কিন্তু হিউজ চ্যালেঞ্জ এই জায়গাটাতে নাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি চাই না যে আমার প্রাণীজাত পণ্যের উৎপাদন খরচটা বাড়ুক। ইট শুড বি রিডিউসড অ্যান্ড দ্যাট ইজ পসিবল অনলি বাই ইন্ট্রোডাকশন ফরেস্ট বেস ফিডিং সিস্টেম। আমাদের কিছু কিছু ইন্টারভেনশন আছে, আমরা টোটাল মিক্স রেশন চালু করি। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক বিগ, মুরগির মাংস উৎপাদনে আমাদের বেশ সাফল্য রয়েছে, কিন্তু বাজার ব্যবস্থাপনায় ব্যাপক দুর্বলতা রয়ে গেছে। এই দুর্বলতা দূর করার উপায় কি? আপনাদের কাছে কোনো সমাধান কিংবা পরামর্শ রয়েছে? জি, তো অবশ্য আমাদের বিভিন্ন আলোচক বলেছেন যে আমাদের বাজার মনিটরিং ব্যবস্থাটা যে বিভিন্ন, সেগুলো আসলে আমাদের তদারকি করতে হবে। তো এখানে আরেকটা আমি বিষয় বলতেছি প্রাসঙ্গিক ক্রমে, যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই বছর হিট ওয়েভে আমাদের 20 থেকে 30% লেয়ার মুরগি কিন্তু মারা গেছে। তো যে কারণে এই মুহূর্তে কিন্তু বাজারে আমাদের ওই 20 থেকে 30% ডিম সরবরাহ কিন্তু কম হবে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ব্রিডার ফ্লক যারা বাচ্চা সরবরাহ করে তারা ইচ্ছা করলে বাজারে সরবরাহ কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। মিনিমাম 5 মাস সময় লাগে একটা ব্রিডার মুরগির ডিম উৎপাদন করতে, তাদের 5.5 মাস সময় লাগে। তো এই মুহূর্তে ব্রিডার অ্যাসোসিয়েশনের অনেক কর্তা আমাকে বলেছেন যে প্রিডিকশন করতে পারছে না তারা বাংলাদেশে কি পরিমাণ লাগতে পারে ব্রয়লার বাচ্চা, লেয়ার বাচ্চা, ডিউ টু ওই মার্জিনাল খামারিগুলা তাদের ব্যবসা থেকে প্রস্থান করতেছে, ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এটাও তাদের জন্য একটু অসুবিধা, যে কারণে দাম ব্রিডার বাচ্চার দাম উঠানামা আমরা দেখি। কন্ট্রাক্ট ফার্মিং পৃথিবীর সব দেশে আছে, কিন্তু নীতিমালা থাকতে হবে। বাংলাদেশে কন্ট্রাক্ট ফার্মিং এর কোনো নীতিমালা নাই, এবং না থাকার কারণে কর্পোরেট গুলা ওই আমাদের যারা খামার বন্ধ করে দিয়েছে, মার্জিনাল খামার, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের সাথে একটা চুক্তি করে নিজের মতো করে। এখানে কিন্তু তার যে খামারটা যেটা বন্ধ হয়ে গেছে সেই খামারটা একটা রেন্ট তাকে দিতে হবে, তারপরে তার যে শ্রম, একজন লেবার কস্ট তাকে দিতে হবে, আরেকটা হচ্ছে তাকে লাভ দিতে হবে। এই 3টা বিষয় যেন সুরক্ষা করে কন্ট্রাক্ট ফার্মিংটা, এটা একটা নীতিমালা অবশ্যই করতে হবে। ধন্যবাদ। ছোট্ট করে জিতবেন, আমরা আমাদের আলোচনা শেষ করতে হবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রান্তিক পর্যায়ের যে খামারিগুলো আছে এদেরকে যদি সরকার অ্যাড্রেস করে
এবং তাদেরকে একটা আইডি কার্ড প্রদান করে যে সে সহজ শর্তে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে পারে। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা আছে, কিন্তু 10টা টাকাও কিন্তু আমার প্রান্তিক খামারে ঋণ পাচ্ছে না। হ্যাঁ, এবং জামানত দিয়েও পাচ্ছে না, জামানতবিহীন তো দূরের কথা, যার কারণে সে একবার লস খেলে সে উৎপাদন থেকে সরে যেতে হচ্ছে অথবা দাদনে যুক্ত হতে হচ্ছে, যেটা কন্ট্রাক্ট ফার্মিং বলা হচ্ছে। এখানে আমি সরকারের কাছে বলতে চাই, যাতে প্রান্তিক খামারিদের যেভাবে মৎস্যজীবীদের আইডি কার্ড করে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, ঋণ সুবিধা দেওয়া হচ্ছে এবং কৃষির ক্ষেত্রে কৃষকদেরকে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরাও কিন্তু একটা বেকারত্ব দূর হচ্ছে, শিক্ষিত হয়েও কিন্তু সে একটা উদ্যোক্তা হচ্ছে। এখানেও তাদেরকে অ্যাড্রেস করে, এবং এটা একটা অনেক বড় একটা জিনিস। আগে মানুষ ডিম খাইতো না, ব্রয়লার মুরগি খাইতো না, এখন কিন্তু মানুষ ডিম খায়, ব্রয়লার মুরগি খায়। সেক্ষেত্রে আমরা প্রান্তিক খামারিদের যদি সুরক্ষার আওতায় নেওয়া যায়, তাদেরকে কিভাবে সে একটা উদ্যোক্তা হতে পারে, তাকে ঋণের আওতায় নেওয়া যেতে পারে সহজ শর্তে। কিন্তু ঋণটা কিন্তু সবচেয়ে কঠিন একটা জিনিস এই সেক্টরের জন্য, এবং এর জন্য অনেকটা দুর্বল হয়ে পড়ে। জি, ধন্যবাদ জনাব রেজা আহমেদ খান, একদম ছোট্ট করে আপনার পরামর্শটা যদি বলেন। অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করেছি, সেখানে প্রান্তিক কৃষকদের দিকটাতে অবশ্যই আমাদের নজরটা বেশি রাখতে হবে, আমি যেটা মনে করি। এবং সেই ক্ষেত্রে সুমন সাহেব যেটা বললেন সেটা খুব ভালো সাজেশন আমি বলবো, যে কৃষকদের যেমন কার্ড দেওয়া হচ্ছে তাদেরকেও একটা কোনো আইডি দেওয়া যেতে পারে, এবং তাদেরকেও যদি সহজ শর্তে ঋণের বিষয়টা করা যায়, তাহলে অবশ্যই দাদনের হাত থেকে তো বাঁচে, কস্ট অফ প্রোডাকশনের দিকে সেটা এফেক্ট করে। বাট আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা আলটিমেটলি ল্যান্ড স্ট্রিকেন কান্ট্রি, আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড ইজ কমে যাচ্ছে, একই সাথে ক্লাইমেট চেঞ্জের এই বিষয়গুলো আছে, এবং ফুড সিকিউরিটি, ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি আলটিমেটলি যেটাকে আমাদের রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করতে হবে, বিচ্ছিন্নভাবে আসলে পিসমিল বেসিসে কাজ করে আমার মনে হয় না আর সামনের দিনগুলোতে এগোনো যাবে। তো এখানে আমার মনে হয় যে অলরেডি এই বিষয়গুলো শুরু হয়েছে, কিন্তু এই সিস্টেম কনস্ট্রেন্ট যেগুলো আছে, আমরা আলোচনার মধ্যে দেখেছি যে কন্ট্রাক্ট ফার্মিং বা কিছু হয়তো বা সিন্ডিকেশন বা এই ধরনের যে জিনিসগুলো বারবার উঠে আসে আমাদের আলোচনা, হ্যাঁ, অতি মূল্যের যে মনোভাব, একটা বিজনেস এথিক্স, এটা তো আপনি আসলে আইন দিয়ে আমরা কতটুকু বাঁধবো, যেটা আপনিও বললেন যে 4 গুণ দাম বেড়েছে, তার মানে তো 400 গুণ দাম হতে পারে না, তো কোনো যৌক্তিকতা লেভেলেই ফেলা যায় না। তো এই জায়গাগুলোতে কিন্তু এই যে যখন আমাদের আইনে যেমন আমরা যেমন রেশনাল প্রাইসের কিছু ধারা নির্ধারণ করতে পেরেছি, অ্যাটলিস্ট বেসিসটা তৈরি হয়েছে, সো আমি এখন কিন্তু তাকে যে চার্জ করতে পারছি যে আপনি এর চেয়ে বেশি তো করতে পারেন না, তাহলে এই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশনটাতে যেতে হবে আমাদের। এবং অনলাইন এটা কিন্তু একটা, আমি মনে করি যে আধুনিক সময়ের প্রেক্ষাপটেও আমরা যেটা চেষ্টা করছি যে ভার্চুয়াল মার্কেট সিস্টেম বা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলা, যেখানে খুব দ্রুত এই সব স্টেক হোল্ডার যারা পক্ষগুলো আছে তারা যদি এখানে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, আমি শিওর যে অনেক মিসম্যানেজমেন্ট, অনেক এই জিনিসগুলো কমে আনা সম্ভব হবে। ধন্যবাদ আপনাদের। তবে সরকারের কিন্তু রাজস্ব বাড়বে যদি আমাদেরকে অ্যাড্রেস করা হয়। অবশ্যই। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, পোলট্রি পণ্য উৎপাদনে 80% খরচই হয় খাদ্যের পিছনে, আর পোলট্রি খাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে মুরগির মাংস, ডিমের দাম। এর সঙ্গে রয়েছে বিভিন্ন পক্ষের কারসাজি এবং বহু হাত বদলে চলতি বাজারের কাঠামো। এর থেকে বেরোতে হলে বাজার ব্যবস্থাপনার দুর্বলতাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। ডিমের দাম নিয়ে বাজারে যে অস্থিরতা চলছে তার কারণ অনুসন্ধান করে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। ফিড উৎপাদকের বিরুদ্ধে অতি মুনাফার যে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখতে হবে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে ফিডের যৌক্তিক মূল্য নির্ধারণে প্রয়োজনে একটি কমিটি গঠন করতে হবে। পোলট্রি ফিডের উপর আরোপিত কর প্রত্যাহার করতে হবে। মুরগির বাচ্চার দাম কমিয়ে আনতে হবে। সরকার নির্ধারিত মূল্যে যাতে মুরগির বাচ্চা বিক্রি হয় তা নিশ্চিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। নীতিমালা না থাকায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের ফলে দেশের ক্ষুদ্র খামারিরা নিঃস্ব হয়ে যাচ্ছে, এমন প্রবণতা দূর করে প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে একটি নীতিমালা তৈরি করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।